দেশে বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানের সংখ্যা লাখ ছাড়ালেও করের আওতায় মাত্র ৩২,০০০। রাজস্ব হারাচ্ছে সরকার, প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ সাবেক চেয়ারম্যানের। রোজার শুরুতেই ময়মনসিংহের বাড়ির নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে, দাবি জেলা প্রশাসকদের। চট্টগ্রামে ঈদ বাজারে জমে উঠেছে শাড়ির বেচাকেনা। পছন্দের শাড়িটি কিনতে তরুণী ও গৃহিণীরা ঘুরছেন দোকানে দোকানে। রাজধানীতে নারীদের পোশাকের দাম বেশি রাখার অভিযোগ। এবং অনুকূল আবহাওয়ায় মৌলভীবাজারে লেবুর বাম্পার ফলন। বছর লেবু বিদেশে রপ্তানি করার আশা চাষি ও ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো পেরোল সহ বিভিন্ন রকম উৎসে কর আদায় নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা এবং সাবেক কাস্টমস কমিশনার জনাব শাহাবুদ্দিন নাগরী। জনাব শাহাবুদ্দিন নাগরী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আমরা এই সময় বাণিজ্যের অন্য আরো কিছু খবর দেখে তারপরে আমরা আপনার কাছে ফিরব। দর্শক, দেশে বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানের সংখ্যা যেখানে লাখ ছাড়িয়েছে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের করের আওতায় রয়েছে মাত্র ৩০,০০০-এর কিছু বেশি প্রতিষ্ঠান। অথচ বিপুল অঙ্কের এই রাজস্ব আদায় ও তদারকির জন্য নেই এনবিআর এর আলাদা কোনো বিভাগ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, পেরোল ট্যাক্স আদায় কার্যক্রম সঠিকভাবে করতে পারলে এটি হতে পারে রাজস্বের অনেক বড় একটি খাত। পাশাপাশি এনবিআর এর প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং সঠিক তদারকিরও পরামর্শ তাদের। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। একটু চোখ বুলালেই রাজধানীতে চোখে পড়বে অসংখ্য বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠান। ব্যাংক, বিমা সহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজের সাইনবোর্ড ঝুলছে বিভিন্ন ভবনে। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারের নানা পদক্ষেপের ফলে গেল দশক জুড়েই দেশে গড়ে উঠেছে এসব ব্যবসা প্রতিষ্ঠান। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ। সরকারি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিবন্ধনদাতা প্রতিষ্ঠান আরজেএসসির তথ্য মতে দেশে বর্তমানে সরকারি, বেসরকারি, বিদেশি সহ কর্পোরেট প্রতিষ্ঠানের সংখ্যা ১,১০,০০০-এর বেশি। এর বাইরে রয়েছে নিবন্ধনহীন অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু এনবিআর এর হিসেবে এমন কর্পোরেট প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৩২,০০০। তাই হিসেবের বাইরে রয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠানের করের আওতাধীন কর্মকর্তা কর্মচারীর বেতন থেকে আদায়যোগ্য রাজস্ব বা পেরোল ট্যাক্স। বিশ্বের উন্নত দেশে পেরোল ট্যাক্স আদায়ের হার শতকরা ৭০ থেকে ৮০ ভাগ হলেও বাংলাদেশে তা মাত্র ২ ভাগ। প্রাইভেট সেক্টরের একটা বড় অংশ কিন্তু ইনফর্মাল, ওদের কিন্তু এরকম ওরা রেজিস্টার্ড না, তাহলে ওদেরকে কিন্তু ফিজিক্যালি গিয়ে আইডেন্টিফাই করবে, হ্যাঁ, এবং তার একটা কস্ট আছে। এবং এনবিআর কে তাহলে আর এগেন ঘুরে ফিরে এই কথাটাই আসে, এনবিআর ওই কাজটুকু করার সক্ষমতাটুকু এনবিআর অর্জন করতে হবে। এমপ্লয়ীদের ইনকাম ট্যাক্সটা উইথহোল্ড যেটা করতে হবে, এটা কোম্পানি উইথহোল্ড করার কথা এবং করে সেই টাকাটা এনবিআর কে দিয়ে দেওয়ার কথা। দুনিয়া জুড়ে সেটা নিয়ম। প্রত্যেক প্রতিষ্ঠানই নিজেরাই সংগ্রহ করে দিয়ে আসবে। কাজে এনবিআর কে কিন্তু এক্সট্রা কিন্তু কাজ করতে হচ্ছে না, প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হচ্ছে। এনবিআর শুধু আইন করা আছে, আইনের প্রয়োগটাকে মনিটর করবে এনবিআর। সাবেক এই এনবিআর চেয়ারম্যান বলছেন, খুব সহজে আদায়যোগ্য এই কর সংগ্রহ করতে দরকার শুধু এনবিআর এর একটু আন্তরিকতা। আমাদের কনসার্ন কমিশনারের জুরিসডিকশনের আওতায় সে কিন্তু তন্ন তন্ন করে এই সার্চটা সে করতে পারে। আরজিসি তো এখন তারাও কম্পিউটারাইজড হয়েছে, সেখানে যদি আমি লোকালিটি অনুযায়ী যদি আমি সার্চ দেই, দিয়ে যদি আমি কোম্পানির নামগুলো পাই, সেই কোম্পানির নামের সাথে আমার এখানে খাতায় কারা কোম্পানি এসেছে মিলানো কঠিন কিছু না। পেরোল ট্যাক্স ব্যবস্থাপনা সুষ্ঠু করতে আলাদা ইউনিট গঠন করে কার্যক্রম পরিচালনারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই রিপোর্টটি আমরা দেখলাম। এবারে এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দিন নাগরী। আমরা ফিরছি তার কাছে। নাগরী ভাই, এবারের যে বাজেট, সেই বাজেটে একটি বড় চ্যালেঞ্জ ছিল যে অর্থের সংস্থান হবে একটা বড় চ্যালেঞ্জ আমাদের। তো অর্থের সংস্থানটি মূলত জাতীয় রাজস্ব বোর্ড একটা বড় ধরনের সাপোর্ট এখান থেকে দেয়। এবং আমরা রিপোর্টটি যেটি দেখলাম যে এই রিপোর্টে আপনাদের করের রাজস্বের একটা বড় খাত কিন্তু অবহেলার মধ্যে রয়ে গেছে এবং খুব বেশি তদারকি এখানে করা হয় না, রিপোর্টে যেমনটি বলল। আপনারা আসলে কেমন মনে করছেন?
ধন্যবাদ। কিন্তু যেটি হচ্ছে যে একেবারে তদারকি হয় না, কথাটা মনে হয় ঠিক না। জি, কেননা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, কর্পোরেট প্রতিষ্ঠান বা বিভিন্ন অফিস আদালত যারা নিজস্ব আইন কানুনে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়, জি, তারা নিয়মিত জাতীয় রাজস্ব বোর্ডকে তাদের যে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আছে এবং তাদের যে করের আওতাভুক্ত হয় যারা, তাদের তালিকা তৈরি করে দেয়। জি, আমরা রিপোর্টে দেখলাম আমাদের এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সাহেব যেটি কথা বলেছেন যে এটি একেবারে বাইরে চলে যাওয়ার কথা না, আমাদের দৃষ্টির বাইরে চলে যাওয়ার কথা না। আমাদের লক্ষ্যমাত্রা এবার অনেক, এবারের বাজেটে আমাদের লক্ষ্যমাত্রা অনেক, আমাদের প্রত্যাশা অনেক, জাতির প্রত্যাশা অনেক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আশা করছেন যে জাতীয় রাজস্ব বোর্ড তার লক্ষ্যমাত্রা পূরণ করবে। এখানে এমন একটি খাত, এই পেরোলের যে ব্যাপারটা, যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন তাদের বেতন থেকে যে করটা আমরা পাই, যেমন সরকারি কর্মকর্তারা তাদের তো নেটওয়ার্কের মধ্যে আছেন, দিচ্ছেন, কিন্তু যারা বাইরে আছেন তারা কিভাবে দেন? আমার মনে হচ্ছে যে সাবেক চেয়ারম্যান সাহেব মুজিব সাহেব যে কথাটি বলেছেন, এর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে যে জাতীয় রাজস্ব বোর্ডের কিন্তু একটি পরিকল্পনা আছে যে কিভাবে এই নেটওয়ার্কটাকে আরো সুন্দর করা যায় এবং সকল প্রতিষ্ঠানকে, সকল কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যাংক বিমা থেকে শুরু করে যারা আছে তারা যাতে এই নেটওয়ার্কের মধ্যে এসে ট্যাক্স দিতে পারে। এই জন্য জরিপ কাজ চলছে এবং প্রত্যেক কমিশনারকে, কর কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে তার এলাকাভুক্ত যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোকে নেটওয়ার্কে এনে কম্পিউটারে তালিকাভুক্ত করে এটা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দেয়া, এবং এই কর্মকর্তারা, এইসব প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বা কর্মচারীদের যে ট্যাক্স হওয়ার কথা সেটুকু হচ্ছে কিনা, সেটুকু আমরা পাচ্ছি কিনা, সেটুকু কাস্টমস মানে কর কমিশনারদের মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু একটি জিনিস যেটি হচ্ছে আরজেসি, যেটি হচ্ছে এই সরকারি বেসরকারি বিদেশি সহ বিভিন্ন কর্পোরেট হাউসগুলোর রেজিস্ট্রেশন দেয়, তাদের তো একটা তালিকা আছে, সেখানে আছে 1,10,000-এর বেশি। মানে এটা দেখলেই তো আপনারা তালিকা পেয়ে যাচ্ছেন, খুব বেশি কষ্ট তো করার দরকার নেই। তাহলে আপনাদের তালিকায় কেন মাত্র 32,000 বা আরেকটু বেশি? না, হয় কি যে সমস্ত প্রতিষ্ঠান কিন্তু ওই হয় যে একটা সমন্বয় করে নিলেই হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এই প্রতিষ্ঠানের একটি সমন্বয় করে নিলে হয়। কিন্তু হয় কি সকল প্রতিষ্ঠানে কিন্তু সকল কর্মকর্তা কর্মচারী যে ইনকাম ট্যাক্সের আওতায় বা করের আওতায় তা নয়। হয়তো অনেকগুলি ছোট ছোট প্রতিষ্ঠান আছে, তারপর অনেক প্রতিষ্ঠানের শাখা আছে, অনেক তালিকাভুক্ত করতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে সারা দেশে ছড়িয়ে আছে অনেক শাখা। এখন এগুলোকে যখন তালিকাভুক্ত করা যায় অনেক সময় হয়তো 1,10,000 কোনো 15-20 লাখ হয়ে যেতে পারে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের কাছে তালিকাভুক্ত যে প্রতিষ্ঠানগুলো, এগুলোকে বাড়ানোর জন্য কর কমিশনারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনোটা ডাবল না হয় বা কোনোটা ট্রিপল না হয়ে যায়, কোনোটা একই প্রতিষ্ঠান অন্য জায়গায় শাখা আছে সেটাও যাতে একইভাবে তালিকাভুক্ত না হয়ে যায়। আমার মনে হয় এই কাজগুলো চলছে এবং জরিপ কাজগুলো চলছে, কমিশনাররা করছেন। আশা করি যে এটা এই মানে ফাঁকটা কমে আসবে। 32,000 আর 1,10,000 এই যে মানে তফাৎটা আছে, এটা যাতে কমে আসে সে ব্যাপারে কমিশনাররা কাজ করবে আশা করা যায়। আরেকটি বিষয় যে আমাদের আজকে রিপোর্টেও দেখলাম যে অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে গত 1 দশক ধরেই বাংলাদেশে কিন্তু বিনিয়োগ বেড়েছে, আরো কর্পোরেট প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু সবাই যে নিবন্ধন নিয়েই কার্যক্রম পরিচালনা করছে তা না, এর বাইরেও বহু প্রতিষ্ঠান রয়েছে। তাদেরকে আপনারা কিভাবে এর মধ্যে কাজ করছেন, কিভাবে নিয়ে আসবেন? এটা নেটওয়ার্কে আনার কাজ করছি, যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠান কোনো না কোনো কর কমিশনারের আওতাভুক্ত এলাকায় অবস্থিত। কর কমিশনারদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের বর্তমান চেয়ারম্যান এ ব্যাপারে খুবই সজাগ, এবং তিনি যেহেতু একটি সরকারকে একটি লক্ষ্যমাত্রা প্রস্তাব করেছেন এবং সরকার সেটি গ্রহণ করেছেন, এবং এইটি পূরণ করার জন্য আমাদের সকল কর কমিশনারকে তাদের আওতাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে নেটওয়ার্কের আওতায় এনে তালিকাভুক্ত করে তাদের কর আদায় করার জন্য এবং যথাযথভাবে জাতীয় রাজস্ব বোর্ডকে ইনফর্ম করার জন্য নির্দেশ দিয়েছেন। আশা করি যে আমরা এই দূরত্বটা কমাতে পারবো। কিন্তু একটি বিষয় হচ্ছে যে যে পরিমাণ এখানে প্রতিষ্ঠানের সংখ্যা এবং এতে তো যারা কর্মকর্তা কর্মচারীর সংখ্যা নিশ্চয়ই অনেক বড়, অনেক বিশাল,
তো রিপোর্টে আমরা দেখলাম যে অর্থনীতিবিদরা অনেকেই এরকম প্রস্তাব করেছেন যে এখানে এমন হতে পারে যে এনবিআর এর আলাদা একটি বিভাগ থাকতে পারে। আপনি কি মনে করেন যে এনবিআর এর এই ধরনের আসলে করলে সেটা সুবিধাজনক ফল বয়ে আনবে? প্রস্তাবনাটা ভালো, একেবারে মন্দ নয়। তবে বর্তমানে আমাদের আয়কর উইংয়ে যে জরিপ অঞ্চলগুলো আছে, জি, কমিশনের আন্ডারে জরিপ কতগুলো প্রতিষ্ঠান আছে যে তারা তাদের এলাকায় থেকে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর জরিপ করে থাকে। তাদের কাজকে স্ট্রেনথেন করা, মানে কিছুটা বাড়িয়ে দেয়া, এবং একই সঙ্গে ভবিষ্যতে হয়তো এটারও প্রয়োজন পড়বে। আমি মনে করি না যে একেবারে এই প্রস্তাবনাটা খুব একটা মানে কথার কথা। আমার মনে হয় যে জাতীয় রাজস্ব বোর্ড এটা নিয়ে হয়তো ভবিষ্যতে ভাববে যে আলাদা কোনো উইং তৈরি করে বা আলাদা কোনো কমিশনারকে সম্পূর্ণভাবে দায়িত্ব দিয়ে এই বিষয়টা মনিটরিং করা। কারণ এটার একটা বিশাল সম্ভাবনা আছে, এখান থেকে রাজস্ব আয়ের আমাদের একটা বিশাল সম্ভাবনা আছে। অর্থাৎ এরকম একটি প্রস্তাবনা আজকে যেটা পাওয়া গেল আপনার রিপোর্ট থেকে আমরা পেলাম, আমার মনে হয় জাতীয় রাজস্ব বোর্ড এটা নিয়ে ভাববে। নাগরিক ভাই, আরেকটি বিষয় যে পৃথিবীর উন্নত দেশগুলোতে পেরোল ট্যাক্স আদায়ের শতকরা হার সেটি প্রায় 80-র কাছাকাছি বা এর বেশি। আমাদের দেশে মাত্র 2 ভাগ, এবং আমাদের ঐতিহাসিক একটি প্রবণতা আছে ফাঁকি দেওয়ার। সেই ফাঁকি দেওয়া রোধে আপনাদের এনবিআর কতটুকু সফলতার সাথে সেই ফাঁকি রোধ করতে পারে? এই বাস্তবতার আলোকে বলাই যায় যে আমাদের ঐতিহাসিক একটি প্রবণতাই আমাদের জাতির মধ্যে আছে, ফাঁকি দেওয়ার প্রবণতা। এনবিআর এর বর্তমান যে অবকাঠামো, তাদের বর্তমান যে কার্যক্রম, এই ফাঁকি রোধ করাটা কি আসলে চ্যালেঞ্জের ব্যাপার কিনা আপনারা কি মনে করেন? অবশ্যই এটা অবশ্যই একটি চ্যালেঞ্জ। কেননা আমি আগেও বললাম যে আমাদের লক্ষ্যমাত্রা যেহেতু বড়, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এবং রাজস্ব কোথায় কোথায় ফাঁকি হচ্ছে বা ফাঁকি হওয়ার টেন্ডেন্সি আছে বা আমরা যেখান থেকে পেতে পারি, এই প্রতিটি জায়গায় যদি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে তারা যদি সততার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে এবং জবাবদিহিতার সঙ্গে সেটা পর্যালোচনা করেন, দেখেন, আমার মনে হয় যে এই যে 80 ভাগ আর 2 ভাগ এটি অবশ্যই কমে আসবে। আমি মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড অনতিবিলম্বে এমন পদক্ষেপ গ্রহণ করবেন, এবং যেটি অলরেডি নিয়েছেন এবং নির্দেশনাও আছে যে কর কমিশনাররা তাদের আওতাভুক্ত এলাকাগুলোতে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের তদারকিতে আনবেন এবং তাদেরকে নিয়মিত তাদের যে পে সংক্রান্ত যে ট্যাক্স আছে আয়কর, সেটি যাতে দিতে তারা উদ্যোগী হন এবং সেটি আদায় করা যায়। আমি মনে করি যে অচিরেই এই আমাদের যে হারটা এটি বেড়ে আসবে। কারণ অবশ্যই ইতিমধ্যে মানুষের মধ্যেও সচেতনতা বেড়েছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করের আওতায় এসছে তাদের মধ্যে সচেতনতা বেড়েছে, এবং আশা করছি তারাও এগিয়ে এসে এখানে যুক্ত হবেন। শুধু কর আদায়ের জন্য মানুষের উপর চাপ সৃষ্টি করলে হবে না, যেটি আমরা আচরণ ব্যাপারটা আসলে কেমন হবে? যারা কর আদায় করছেন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছেন, কষ্টের টাকা, আমাদের সেটি আসলে মানুষ তো নিজে থেকে দিয়ে যাবে, এটা চাওয়াটা অতটা বেশি আমার মনে হয় যে বাস্তবতার ভিত্তিতে হবে না। সেই জন্য আমি আমার যেটা পরামর্শ সবার কাছে থাকে এবং আমরা যেটা দেখে এসেছি আমরা আমাদের চাকরি জীবনে, আমরা মনে করি যে একটি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার যদি থাকে ব্যবসায়ীদের সঙ্গে বা যারা করদাতা আছেন তাদের সঙ্গে, কর কাস্টমস বা ভ্যাট কর্মকর্তা যাদের আছে তাদের মধ্যে যদি একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকে, তাহলে আমার মনে হয় কর আদায়টা অনেক সহজ এবং সুন্দর হয় এবং সেখানে বোঝানো যায়, তারাও বোঝেন এবং উভয় পক্ষের একটি সন্তোষজনক নিষ্পত্তির মাধ্যমে কর আদায়টা সুন্দর হয় এবং এটি সবাই আসতে চায়। খবরদারি করে, যেটি আমরা বলি অনেক যে পুলিশি ব্যবহার করে আদায় হয়, কিন্তু সেখানে কিন্তু আসলে আমরা তাদের ভেতরে যে নিয়মিত একটি কর দেওয়ার প্রণোদনা সেটি আমরা সৃষ্টি করতে পারি না। এই কারণেই তো আমরা আমাদের যে মূসক দিবস হয়, মূসক সপ্তাহ হয়, কাস্টমস দিবস পালন করি আমরা, তারপর কর মেলা করি, এই সব কিছুই কিন্তু ব্যবসা বান্ধব করার জন্য, ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য। আমি মনে করি যে এই যে কর মেলাগুলো হয় আমাদের বা মূসক সপ্তাহগুলো হয়, কর সপ্তাহ হয়, এই সমস্তগুলো দিয়ে মানুষের ভেতর যে একটি সচেতনতা
এবং মানুষের কে জানানো যে কর দেওয়াটা আসুন আমরা দিই এবং তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করা, আমি মনে করি সবকিছু মিলিয়ে জাতীয় রাজস্ব ভবিষ্যতে আগামী দিনগুলোতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। নাগরিক ভাই, মানে যেটি হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও কিন্তু আরেকটি ফাঁকের জায়গায় রয়ে যায় এবং এই ধরনের অভিযোগ কিন্তু আমরা অনেক শুনি। সেটি হচ্ছে অনেক সময় অসৎ পন্থা অবলম্বন কিন্তু কর্মকর্তারা করেন। মানে এটি আসলে সর্ষের মধ্যে ভূত থাকলে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এটি আমি আরেকদিন এই অনুষ্ঠানে মনে হয় বলেছিলাম যে আমার বর্তমান চেয়ারম্যান সাহেব যেটি নির্দেশ, সেটা হচ্ছে যে জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। কোথাও কোনো তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। আরেকটি কথা, এখানে বিকল্প একটি কথা আমি যেটা বলতে চাই, যে আমাদের যে অনলাইন সিস্টেমগুলো খালি হচ্ছে, সেটা ইনকাম ট্যাক্সে বলেন আর ভ্যাটে বলেন বা কাস্টমসে বলেন, অনলাইন সিস্টেমগুলো চালু হচ্ছে যে ব্যক্তির কাছে না গিয়ে, কোনো কর দপ্তরে না গিয়ে, বাসায় বসে একজন করদাতা তার কর পরিশোধ করতে পারবেন। তাকে কোনো দপ্তরে যেতে হবে না। তার রেজিস্ট্রেশন নেওয়া থেকে, টিন থেকে, ভিএটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত রেজিস্ট্রেশন তিনি অনলাইনে পাবেন এবং তিনি অনলাইনে তার রিটার্ন দেবেন, অনলাইনে তিনি তার ট্যাক্স দেবেন, কেউ ওখানে তার খবরদারি করতে পারবে না। এটি একটি ভালো উদ্যোগ। আমি মনে করি যে আগামী বছর তো আমাদের ভিএটির অনলাইন চালু হচ্ছে, ইনকাম ট্যাক্সের অলরেডি শুরু হয়েছে, কেউ কেউ দিচ্ছেনও, এবং আমি মনে করি যে এবং কাস্টমসের তো যেটা অ্যাসাইকোডা ওয়ার্ল্ড যে সিস্টেমটা, এটা তো অলরেডি অনলাইনে। অর্থাৎ কাস্টমস ভ্যাট বা আয়কর কর্মকর্তাদের সংস্পর্শে না এসেও করদাতাগণ যাতে নিজে ইচ্ছে মতো এবং হিসেব করে সঠিক করটি তাদের অনলাইনের মাধ্যমে দিতে পারেন, তাহলে হবে। এতে হবে কি, ওই যেটি আপনি বললেন যে অসৎ যারা কর্মকর্তা আছে বা কর আদায়কারী আছে, তারা মানে সেই সুযোগ পিছিয়ে যাবে, সেই সুযোগ পেতে পারবে না। হ্যাঁ, আমাদের রিপোর্টেও দেখলাম যে আধুনিকরণের আসলে অনেক কিছু আছে, অনেক পরামর্শ এখানে এসছে আসলে। কারণ এখন কি ঘরে ঘরে গিয়ে তো আর সেরকম ভাবে আদায় করা বা সেগুলো খোঁজার দিন বোধহয় ওইরকম আর শেষ হয়েছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছিল যে এনবিআর এর সক্ষমতা নিয়েও কথা বলা হচ্ছিল। এখন কি কি সংস্কার পদক্ষেপ এনবিআর নিয়েছে? এই তো সবগুলোই মোটামুটি আপনি যেটা বললেন, আপনি বলেন একটু, তা আপনি আবার বললাম যে কি কি সংস্কার পদক্ষেপ এনবিআর এর জন্য পরামর্শ আপনাদের, যারা পুরনো আপনারা কাজ করে এসেছেন? আমি মনে করি এটা সবকিছু মানে অনলাইনে চলে যাওয়া উচিত, অটোমেশনের মাধ্যমে হওয়া উচিত, কর্মকর্তাদের আরো ট্রেনিং দেওয়া উচিত, তাদের সবকিছু আইন কারো সহজ করা উচিত, জনগণের কাছে আইনটা পৌঁছানো উচিত, জনগণ যাতে সবকিছু দ্রুততার সঙ্গে বুঝতে পারে সেই বিষয়টাও করা উচিত বলে আমি মনে করি। জি। নাগরিক ভাই, আরেকটি বিষয় একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে গত এক দশক জুড়ে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান যেমন বেড়েছে, বিনিয়োগ অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী এনবিআর এর লোকবলের ব্যাপারটি সবসময় বলা হয়, মানে সেটি কি বেড়েছে? দক্ষতা বৃদ্ধির জন্য এটাও তো একটা বড় ভূমিকা পালন করে। লোকবল এখন মোটামুটি আশা করি ঠিক আছে, খুব একটা কম নাই। লোকবল এখন সব দিকে আমাদের আয়কর বলেন বা কাস্টমস ভ্যাট বলেন, লোকবল এখন মোটামুটি ঠিক আছে এবং চলছে। লোক আমাদের যে নেওয়া বিজ্ঞাপন দিয়ে তাদেরকে চাকরিতে, এটা খুব একটা বেশি এখন আর ফাঁক নাই। একসময় এটা একটা গত 4-5 বছর আগের একটা বিরাট সমস্যা ছিল, এখন আমরা মনে হয় সেটা কাটিয়ে উঠেছি। এখন আপনারা তাহলে সবচেয়ে পিছিয়ে আছেন কোন কোন দিক দিয়ে, যেটি বরাবরই আলোচিত সমালোচিত হচ্ছে? সেটা হচ্ছে যে এই যে অটোমেশনের কাজগুলি খুব দ্রুততার সঙ্গে করতে হবে আমাদের, এবং ট্রেনিং, ট্রেনিং এর জায়গাটাতে প্রশিক্ষণে আমরা অনেক পিছিয়ে আছি আমার মনে হয়। এই প্রশিক্ষণের জায়গাটা আমরা যদি আর একটু ভালো করে করতে পারি এবং তাদেরকে কর্মকর্তা কর্মচারীদের যদি ট্রেন্ড আপ করে উঠতে পারি আইন কানুনের সঙ্গে, আমার মনে হয় যে এটি একটু ভালো কাজ দেবে। আচ্ছা, আর ব্যাপক হারে করের যে বিষয়টি, এটি কি এই প্রতিষ্ঠানগুলোতে যদি এইভাবে ব্যাপক হারে করের জন্য আপনারা যান, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে বিনিয়োগের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে? না, এটা তো মনে করেন না, আমরা মনে করি না। নাগরিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমারও মনে হয় যে আপনারা যে পরামর্শগুলো রিপোর্টে এসছে, আপনারা যেগুলো বলছেন, এই কার্যক্রমগুলো পরিচালনা করা গেলে আমার মনে হয় যে রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের একটা পরিবর্তন নিশ্চয়ই আসবে এবং আমরা আশা করি সেই পরিবর্তনটি আসুক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলাম জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দিন নাগরীর সঙ্গে। কথা বলছিলাম বাংলাদেশের কর ব্যবস্থাপনা এবং পেরোল ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে। তিনি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। আমরা চলে যাচ্ছি পরের খবরে। রোজার শুরুতেই ময়মনসিংহের বাজারে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বেগুন, শসা, টমেটো, পেঁয়াজ, আদা, ছোলা ও ডাল সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 50 টাকা পর্যন্ত। মাছের দাম আকাশ ছোঁয়া হলেও মাংসের দাম স্থিতিশীল রয়েছে। এই অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তবে জেলা প্রশাসকের দাবি, রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সাইম আকন্দের ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বরাবরের মতো রোজার শুরুতেই ময়মনসিংহের বাজারে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজির বাজারে বেগুন, শসা, পটল, কাকরোল, টমেটো ও কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা। বেড়েছে পেঁয়াজ, রসুন, ছোলা, ডাল, প্যাকেটজাত মশলা ও লবণের দাম। আদার দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। বেগুন আগে ছিল 30 টাকা, হয়েছে 40 টাকা, 45-50 টাকা কেজি। কেজিতে 10 টাকা বাড়ছে পেঁয়াজে, এবং আদা বাড়ছে 50 টাকা, রসুন বাড়ছে 10 টাকা। এসিআই লবণ, পুবালি লবণ, মোল্লা সল্ট, এগুলো প্রতিটা প্যাকেটে 2 টাকা 3 টাকা করে বাড়ছে। বুট আপনার রোজার আগে আর পরে 3-4 টাকা কেজিতে ডিফারেন্স। বাজারে মাছের দাম বেশ চড়া থাকলেও মুরগি, খাসি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। মাছের আমদানি কম, এই জন্য দাম বাড়ছে। কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বাড়ছে। পোল্ট্রি মুরগি 150, সোনালী মুরগি 280, দেশি এমনি 320 টাকা। 500 টাকা কেজি খাসি আছে, 450 টাকা ছাগল আছে। গরু মাংস 350 টাকা কেজি। এদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করার দাবি তাদের। রোজার আগে যা দাম ছিল তার চেয়ে অনেক দাম বেড়েছে, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। গুলশা মাছ 600 টাকা কেজি, তা আসলে একটু এক্সপেন্সিভ, এটা ক্রয় ক্ষমতার বাইরে আমাদের। আমরা একটু হিমশিমি খাচ্ছি, মাছের বাজার এবং মাংসের বাজার দুইটা বাজারে একটু ব্যয়বহুল। মনিটরিং না বান্টিং ঠিক মতো, মানে যেগুলি আছে তারা নিজেরা আইসা ওই ধামাচাপা দিয়ে চেষ্টা করে। তবে জেলা প্রশাসক বলছেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভেজাল ও নির্মাণের সামগ্রী বিক্রি রোধে নিয়মিত নজরদারি করা হচ্ছে। নিয়মিত মনিটরিং যে সিস্টেমটা, এটা আমাদের বাজার কর্মকর্তা আছে, তারা প্রতিদিন আমাদের রিপোর্ট দেয় কোন বাজারে কতটুকু, কোনটার মূল্য কিভাবে চলছে। সেটা যে ড্রাফট অবস্থা দেখি কখনো, তখন আমরাও নিজেরাও ভিজিট করি। সুতরাং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় এবছর ভোজ্য তেল ও চিনির দাম কমেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রমজানের শুরুতেই রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে মেয়েদের পোশাকের কেনাকাটা। তবে গতরের তুলনায় এই বছর পোশাকের মানের তুলনায় দাম কিছুটা বেশি বলে মনে করছেন ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজার পুরোপুরি জমজমাট হতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। প্রতি বছর রমজানের শুরুতেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন অনেকেই, যার বেশিরভাগই নারী ক্রেতা। রমজানের শেষ দিকে অতিরিক্ত ভিড় এড়াতেই আগেভাগেই কেনাকাটা সারছেন তারা। আর তাদের কথা মাথায় রেখে রমজানের আগে থেকেই বাহারি ডিজাইনের পোশাক বাজারে এনেছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা যায়, এবছর কেনাকাটার ক্ষেত্রে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি মতি, প্যাটেল, ফালাক, তাওয়াক্কাল আর কারিজমা ব্র্যান্ডের কামিজ আর কুর্তি। পাশাপাশি রয়েছে ভারতীয় প্রাচী 7, বিপুল কিক কিংবা রাখি ব্র্যান্ডের পোশাকের চাহিদাও। এখন মানুষজন খুব কম আছে, দামটাও একটু কমের মধ্যে পাচ্ছি। গত বছর থেকে অনেক চেঞ্জেস আছে, এখন দেখতেছি। এখনো আসলে কালেকশনগুলি আগের চেয়ে বেটার কিছু এখনো দেখিনি। ফিক্স প্রাইসের দোকানগুলিতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু নর্মাল দোকান যেখানে বার্গেনিং করতে হচ্ছে, সেখানে কেউ ঠকতেছে, যাদের ধারণা আছে তারাই জিততেছে। নর্মাল টাইমে যে প্রাইসে কেনা হয়, এর চেয়ে সবকিছুতেই কিছু কিছু অ্যাড করা হয়েছে প্রাইস। আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণেই এবছর পোশাকের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, গেল বছরের তুলনায় এবার পোশাকের মান আর ডিজাইনেও ভিন্নতা এনেছেন তারা। এবার একটু তুলনামূলকভাবে প্রাইসটা একটু আপ হয়েছে, কিন্তু ডিজাইনগুলো আসছে অনেক ভালো, আগের থেকে আরো আপডেট আসছে। রমজানের আজকে 7 তারিখ, আশা করি যে বুধ বৃহস্পতিবার থেকে স্টার্ট করে 25-30 রোজা পর্যন্ত ভালো সেল করতে পারবো। ঢাকার গাউছিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট সহ অধিকাংশ শপিং মলেই নারীদের পোশাকের সিংহভাগ দখল করে আছে ভারত কিংবা পাকিস্তান, যেখানে দেশীয় পোশাকের উপস্থিতি খুবই সীমিত। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আর এদিকে বন্দনগরী চট্টগ্রামে ঈদ বাজারে জমে উঠেছে নারীদের প্রিয় পোশাক, শাড়ির বেচাকেনা। নতুন কালেকশনের পছন্দের শাড়িটি কিনতে তরুণী ও গৃহিণীরা ঘুরছেন দোকানে দোকানে। আর ক্রেতা আকর্ষণে বৈচিত্র্যময় কাতানের পাশাপাশি দেশীয় বুটিক্স, তাঁত ও নতুন ডিজাইনের জামদানি শাড়ির পসরা সাজিয়েছে শাড়ির দোকানগুলো। এদিকে গরম আর বর্ষাকে মাথায় রেখে নির্বাচন করা হয়েছে কাপড়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
উৎসবে বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি, আর এক্সক্লুসিভ কালেকশনের নতুন শাড়ি না হলে ঈদের আনন্দ যেন পূরণ হয় না। তাই রোজার শুরুতেই বৈচিত্র্যময় ডিজাইনের শাড়ির খোঁজে চট্টগ্রামের বিভিন্ন শপিং মলে শাড়ির দোকানে এখন তরুণী ও গৃহিণীদের ভিড় বাড়ছে। মার্কেট ঘুরছি, দেখছি কি আসছে, পছন্দ হবে তারপরে নিব। কাতানের উপরেই দেখে ভালো লাগছে আমার শাড়ির মধ্যে। একটা দেখে আসলাম, এখন আরেকটা দেখছি, ভালোই লাগছে। এবার শাড়ির ডিজাইন ও কাপড়ে যোগ হয়েছে বৈচিত্র্য। বিক্রেতারা জানান, চুমকি আর পাথরের কাজের পরিবর্তে এখন জরির কাজ করা ভারতীয় কাতান, বুটিক্স ও টু পার্টের শাড়ির কাটতি বেশি। এবার কিন্তু কাতান শাড়ি বেশি চলতেছে, মানে কাঞ্জিবরম, মিনাকুমারী, বেঙ্গালোর, এইসব শাড়িগুলো বেশি চলতেছে। লেহেঙ্গা স্টাইল টু পার্টের শাড়িগুলা অন্যান্যবার চেয়ে ভালো চলতেছে। আর এগুলা এবং আগের তুলনায় যেহেতু চুমকি স্টোন নাই, এখন জরির কাজের উপর এগুলাই ভালো চলে। চুমকি ছাড়া চুমকি নেই, সুতি কাজে সব সুতি এবং সিল্কে জরি কাজে এ ধরনের মানে কাজে বেশি চলতেছে। এছাড়া দেশীয় জামদানি, টাঙ্গাইল ও তাঁতের নতুন ডিজাইনের শাড়িও বিক্রি হচ্ছে ভালো। শাড়ি কেনার ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি ট্রেডিশনকেও গুরুত্ব দিচ্ছেন নারীরা। আর প্রচুর কালেকশনের পাশাপাশি দাম এখনো কম থাকায় খুশি তারা। বিক্রি ভালো, দামও রিজনেবল আছে। 4000, 3000, 2000, 2500, 1500 মধ্যে পাওয়া যায় বিভিন্ন রকম শাড়িগুলো, দেশীয় শাড়িগুলো। আমার জন্য কিনছি, আমার জন্য কিনছি, চাচিদের জন্য কিনছি, এবং দামের মধ্যে হলে আরো কিনবো আশা করি। ঈদে তো সবাই নতুন কাপড়ই পরে, তো সেই হিসাবে নতুন কালেকশন আসছে, ওই একটু ওভাবেই নিতে এসেছি। ক্রেতাদের সামর্থ্য অনুসারে 800 থেকে সর্বোচ্চ 30,000 টাকায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রচুর বৃষ্টিপাত এবং কোনো ধরনের রোগবালাই দেখা না দেয়ায় মৌলভীবাজারে লেবুর ফলন বেশ ভালো হয়েছে। আর দেশের সীমানা পেরিয়ে এবছর লেবু বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে আশা চাষি ও ব্যবসায়ীদের। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উঁচু পাহাড়ি টিলায় সারি সারি লেবু গাছ, আবহাওয়া ও মাটি দুটোই লেবু চাষের উপযোগী। তাই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কাগজি, চায়না, জারা, পাতি ও কাঁটা লেবুর। এবছর ভালো ফলন হয়, দারুণ খুশি চাষিরা। মেঘ হইছে, এবার লেবু হইছে, লেবু পারলাম, সুন্দর লেবু হইছে। এবার বৃষ্টির মৌসুমে এবারই লেবু ভালো হয়েছে, আর বাজারও ভালো। টার্গেট আছিল 50-60 লাখ টাকার উপরে যাইতাম, তখন পর্যন্ত 20-30 লাখ টাকার মতো বেচছি আর কি। আর এই লেবু কেনা বেচার জন্য শ্রীমঙ্গল শহরেই গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। শুধু দেশে নয়, এবার দেশের বাইরেও লেবু রপ্তানি সম্ভব হবে বলে আশা ব্যবসায়ীদের। আড়তের মাধ্যমে প্রায় 50 লক্ষ টাকার লেবু বেচা কিনে প্রতিদিন। এবছর লেবুর ফসল খুব ভালো হয়েছে, আশা রাখি আমরা কয়েক কোটি টাকার লেবু বিদেশ রপ্তানি করতে পারবো। লেবুতে কোনো রোগ ব্যাধি দেখা না দেয়ায় এবছর উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানালেন জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। কয়েক বছর আগে থেকেই লেবু রপ্তানি বন্ধ ছিল একটা রোগের কারণে, সেটা হলো ক্যান্সার রোগ। সেই ক্যান্সার রোগ মুক্ত লেবু উৎপাদনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে আমরা অনেকটাই সক্ষম। এবছর জেলার 1608 হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে, আর এখন পর্যন্ত 5000 মেট্রিক টন লেবু উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জুনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের উৎপাদন খাত ঘুরে দাঁড়াতে শুরু করায় পাশাপাশি বেড়েছে দেশটিতে বাড়ি বিক্রির পরিমাণ। এইচএসবিসির পরিসংখ্যান অনুযায়ী জুনে দেশটির ক্রয় ব্যবস্থাপনা সূচক দাঁড়িয়েছে 49.6%। তবে অর্থনীতিতে গতি ফিরলেও রপ্তানিতে ধীরগতি আসায় ছাঁটাই কার্যক্রম শুরু করেছে কোম্পানিগুলো। এদিকে এক জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাড়ির দাম বাড়লেও জুনে চীনের অধিকাংশ শহরে বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। এর মধ্যে ঋণের সুদ হার কমিয়েছে চীন সরকার। তাই উৎপাদন খাতের চাঙ্গা ভাব ধরে রাখতে পারলে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রায় $2000 কোটি যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাপানের সফটব্যাংক কর্পোরেশন, তাইওয়ানের ফক্সন ও ভারতীয় এন্টারপ্রাইজেস, যা দেশটির জ্বালানি খাতে প্রতিশ্রুত বড় বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম। এই প্রকল্প বাস্তবায়নে মূল কার্যক্রম পরিচালনা করবে সফটব্যাংক কর্পোরেশন। প্রকল্প সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে তাইওয়ানের ফক্সন ও ভারতীয় এন্টারপ্রাইজেস।
এই বিনিয়োগের মাধ্যমে প্রায় 20 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানগুলোর। তবে এই বিনিয়োগ ও সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে প্রয়োজনীয় জমি অধিগ্রহণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুমোদন জরুরি বলেও জানিয়েছে সফট ব্যাংক কর্পোরেশন। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে পর্যটক সংখ্যা কমলেও পর্যটকদের পদচারণায় সরগরম প্রতিবেশী দেশ ভারত। নেপালের পর্যটকরা এখন ভিড় জমাচ্ছেন ভারতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে। এই সুযোগে বাড়তি আয় হচ্ছে ভারতের পাহাড় অঞ্চল হিমাচল প্রদেশের স্থানীয় ব্যবসায়ীদের। এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল নেপাল। বড় বড় অবকাঠামো প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও ভূমিকম্প সহ নানা আতঙ্কে এখন অনেকটাই পর্যটক শূন্য হিমালয় কন্যা নেপাল। হোটেল মোটেলগুলোর বুকিং তো বাতিল হয়েছেই, সেই সাথে অনেক স্থানেই জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই নেপালে যাওয়ার ইচ্ছে থাকলেও পর্যটকরা এখন পাড়ি জমাচ্ছেন ভারতে। স্বাদ নিচ্ছেন ভারতের উত্তরের পাহাড়ি এলাকা হিমাচল প্রদেশের নৈসর্গিক সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্যবাহী খাবারের। নেপালে যাওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু টেলিভিশনে দেখলাম ওখানে যাওয়াটা বিপজ্জনক, তাই 3 সপ্তাহ ধরে হিমাচল প্রদেশে আছি। নেপালে যাওয়াটা এখন বিপজ্জনক, কখন যে ভূমিকম্প হয় বলা যায় না। পর্যটকদের জন্য নেপাল মোটেই নিরাপদ না, তাই ভারতেই আছি। এদিকে গরমের পর্যটকদের পাশাপাশি ভারতীয়রাও ভ্রমণের জন্য বেছে নিচ্ছেন পাহাড়ি অঞ্চলগুলোকে। এই সুযোগে চুটিয়ে ব্যবসা করছে হিমালয় প্রদেশ সহ অন্যান্য পর্যটন কেন্দ্রের স্থানীয় ব্যবসায়ীরা। এই মৌসুমে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আসছে এখানে। আশা করছি পুরো গ্রীষ্ম মৌসুমে আমাদের ব্যবসা বেশ চাঙ্গা থাকবে। আবহাওয়া আর নৈসর্গিক সৌন্দর্যের কারণে হিমাচল প্রদেশের শহর সিমলায় এখন পর্যটক সমাগম সবচেয়ে বেশি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দীর্ঘমেয়াদী ঋণ সংকটকে কেন্দ্র করে স্থবির হয়ে পড়ছে গ্রিসের ব্যবসা বাণিজ্য। আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সাথে নতুন করে ঋণ চুক্তি না হওয়ায় নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ গ্রিকরাও। আগামী 30 জুন আইএমএফ এর ঋণ পরিশোধ সম্ভব না হলে ব্যাংকের সঞ্চয় নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। এমন পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির পর্যটন শিল্পেও। অধিকাংশ ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় ক্রেডিট কার্ড ও এটিএম বুথের ব্যবহার প্রায় অচল হয়ে পড়েছে গ্রিসে, যে কারণে নগদ অর্থ সঙ্গে রাখতে হচ্ছে গ্রিসে বেড়াতে আসা পর্যটকদের। যা ঝুঁকিপূর্ণ বিবেচনায় আগামী সপ্তাহে গ্রিসে ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও বিপুল সংখ্যক পর্যটক তা শেষ মুহূর্তে বাতিল হয়েছে বলে জানিয়েছে দেশটির ট্রাভেল এজেন্সিগুলো। দর্শক, এবার জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। আমরা চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org তে। দর্শক, গতকাল ডিএসসির প্রধান সূচক এক্স সেটি নিম্ন ধারায় শেষ হয়েছিল লেনদেন, এবং ডিএসসির অন্য দুটি সূচক ডিএসসির সরিয়া ইন্ডেক্স এবং ডিএসসি 30 ইন্ডেক্স সেটি ঊর্ধ্বমুখী লেনদেন শেষ করলেও আজকের দিনে শুরুতেই দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজকে লেনদেন শুরু করেছে। তিনটি সূচকের ঢাকা ডিএসসির যে প্রধান সূচক এক্স সেটি 4 পয়েন্ট কমে এখন 4885 পয়েন্টে অবস্থান করছে। একই রকম অবস্থা অন্য দুটিতেও ডিএসসির সরিয়া ইন্ডেক্স এবং 30 ইন্ডেক্স সেটিও নিম্নমুখী, এবং বর্তমানে ডিএসসির সরিয়া ইন্ডেক্স অবস্থান করছে 1099 পয়েন্টে এবং 30 ইন্ডেক্স অবস্থান করছে 1733 পয়েন্টে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 27 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেনের হওয়া কোম্পানিগুলোর মধ্যে 58টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 73টির, এবং অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20 কম্পানিগুলোর মধ্যে শুরুতে রয়েছে বিএক্স ফার্মা 61 টাকা দর নিয়ে অবস্থান করছে 1 নম্বরে, এবং সর্বোচ্চ দর 62 টাকা 90 পয়সা। 2 নম্বর স্থানে রয়েছে স্কয়ার ফার্মা, 3 নম্বর স্থানে অবস্থান করছে 2 নম্বর স্থানে স্কয়ার ফার্মা অবস্থান করছে 254 টাকা 2 পয়সা দর নিয়ে। 3 নম্বর স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি সেটি 157 টাকা 30 পয়সা দর নিয়ে ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
3 নম্বর স্থানে অবস্থান করছে, 4 নম্বরে বেক্সিমকো অবস্থান করছে এবং 5 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে সেটি হচ্ছে ফ্যামিলি টেক্স। এই টপ 5 কোম্পানিগুলোর নাম আপনাদের বলে দিলাম। দর্শক, মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেন পরিস্থিতির খবরাখবর। আপনাদের আরেকটি খবর জানাতে চাই, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের হাতে আটক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। কর্নেল আবুজার আল জাহিদ তার নেতৃত্বে 5 থেকে 6 সদস্য এই নামগুলো পাঠাতে, যে তারা যাবে ফ্ল্যাগ মিটিংয়ে অংশগ্রহণ করে রাজ্জাককে ফেরত আনার জন্য। এবং গত রাত্রে আমরা তাদেরকে ভাইবারের মাধ্যমে নামগুলো জানিয়েছি এবং আজকে সকালে লোক মারফত সে আমাদের অফিসিয়াল চিঠিটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এটি হলো সর্বশেষ। তারা আমাদেরকে ডেটটাও দিয়েছে। আমি এই মুহূর্তে ডেটটা বলছি না, কারণ কোনো কারণে যদি দেখা গেল যে ডেটটা একদিন যদি নির্ধারণ না থাকে, সেক্ষেত্রে হয়তো আবার এটা নিয়ে কথা উঠতে পারে। বাট তারা আমাদেরকে একটা ডেট দিয়েছে এবং সময়টাও নির্ধারণ হয়েছে, সেটি হলো 10টার সময় হবে। আমি ডেটটা এই মুহূর্তে বলছি না, বাট এটা এই 2-1 দিনের মধ্যেই হবে। দেখুন, আমরা ইনসিডেন্টটা হওয়ার পর থেকেই আমরা কিন্তু সাথে সাথে তাদের সাথে যোগাযোগ এস্টাবলিশ করি। তাদের 2 বিজিবির যে অধিনায়ক ছিল তার সাথে আমার 42 বিজিবির অধিনায়ক সাথে সাথে যোগাযোগ স্থাপন করে এবং এই বিষয়টা তাদের নোটিশে আনে এবং সেটার হলো প্রতিবাদ জানানো হয় যে আমাদের এরকম একজন এনসিইউকে, পেট্রোল কমান্ডারকে তোমাদের লোকজন জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছে, তাকে অনতিবিলম্বে ফেরত পাঠাও। তখন তারা সেখান থেকে জানায় যে হ্যাঁ, সেটা তারা স্বীকার করে যে নিয়ে গেছে এবং তাদের ক্যাম্পে আছে, তার কোনো অসুবিধা হবে না, ক্ষতি হবে না, ইত্যাদি ইত্যাদি জানায়। তো এরপর থেকে কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই তাদের সাথে যোগাযোগ করছিলাম তার সম্পর্কে, যে তাকে ফেরত দিয়ে ইত্যাদি বিভিন্ন পর্যায়ে। আমরা শুধু যে ফিল্ড লেভেলেই যোগাযোগ করেছি তা না, আমি দেশের বাইরে ছিলাম, কিন্তু সাথে সাথে আমি বিষয়টাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর জন্য আমাদের যে মায়ানমারের যে ডিএ আছে সেই ডিএ এর সাথে আমি কথা বলেছি। তখন মায়ানমারের ডিএ ক্যাম্বোডিয়াতে একটা ভিজিটে ছিল, তাকে জানানো হয়েছে যে সে যেন ইমিডিয়েটলি এই বিষয়টাতে ইনভলভ হয়, তাকে আমি রিকোয়েস্ট করেছি এবং আমাদের এখান থেকে এটার হলো করা একটা প্রতিবাদ লিপি পাঠানোর জন্য আমি নির্দেশনা প্রদান করি। এর পরপরই আপনারা দেখেছেন আমরা কিন্তু সার্বক্ষণিকভাবেই এই জিনিসটা হলো পার্সু করতেছিলাম। শুধু আমরা না, বিজিবি না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ইনভলভ ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং বিশেষ করে আমাদের যে মায়ানমারে যে বাংলাদেশ হাইকমিশন আছে, অ্যাম্বাসেডর, ডিএ থেকে শুরু করে সবাই কিন্তু এটাতে এগুলো ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং যার যার পর্যায়ে কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় এই জিনিসটা পার্সু করছিলেন। তো এবং আলটিমেট রেজাল্ট যেটা হলো যে এখন ফ্ল্যাগ মিটিং হতে, দেখুন আমরা যখন আমাদের ফিল্ড লেভেলে যখন যোগাযোগ করছিলাম তখন কিন্তু তারা সবকিছু যেটা বলছি যে না আপনাদের নায়ক সুস্থ আছে, ভালো আছে, আমরা এই বিষয়টা উপরে রেফার করেছি, সেখান থেকে সিদ্ধান্ত আসলে আমরা আপনাদেরকে জানাবো, তারা কিন্তু একই কথা বলছিল। বাট আমরা তার পরবর্তীতে যখন এই ছবি টবি দেখলাম, এই সমস্ত এই কনসার্নগুলা যেগুলো হলো যে আমরা প্রতিনিয়তই থেকে জানতে চাচ্ছিলাম আর কি, ঠিক আছে না। ওদের একটাই বক্তব্য ছিল আমরা উপরের থেকে সিদ্ধান্তটা পেলে আপনাদেরকে জানাবো। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের হাতে আটক বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে দেশে ফিরে আনার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এ পর্যায়ে শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। দেশে বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানের সংখ্যা লাখ ছাড়ালেও করের আওতায় মাত্র 32,000। রাজস্ব হারাচ্ছে সরকার, প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ সাবেক চেয়ারম্যানের। রোজার শুরুতেই ময়মনসিংহের বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে, দাবি জেলা প্রশাসকের। চট্টগ্রামে ঈদ বাজারে জমে উঠেছে শাড়ির বেচাকেনা। পছন্দের শাড়িটি কিনতে তরুণী ও গৃহিণীরা ঘুরছেন দোকানে দোকানে। রাজধানীতে নারীদের পোশাকের দাম বেশি রাখার অভিযোগ। এবং অনুকূল আবহাওয়ায় মৌলভীবাজারে লেবুর বাম্পার ফলন। এবছর লেবু বিদেশে রপ্তানি করার আশা চাষি ও ব্যবসায়ীদের।
দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়।